মির্জা শানমুগ্ধ পর্ব ৩৩ জান্নাতুল ফেরদৌস মিথিলা। পৃথিবীর আর কোনো সম্পর্কের মূল্য না দিলেও আমি চাইব তুমি অন্তত ওই মেয়েটির সিঁথির মূল্য দাও, সিঁদুরের মূল্য দাও, যে কিনা বিগত ৮ বছর ধরে তোমার নাম করে নিজের সিঁথিতে মেখে আসছে। দৃষ্টিতে আগুন জ্বললেও মনস্টারের চোয়ালের রেখা টান টান, সুদর্শন মুখখানার প্রতিটা নিখুঁত ভাঁজে স্পষ্ট ফুটে উঠছে কঠিন অনমনীয়তা। দাঁত কপাটের একে অপরের সাথে সে কি শক্ত সংঘর্ষ। অদূরে থেকে রূঢ় মানবের দাঁতের কটমটানোর শব্দ বড্ড কানে বাজছে তৌকির সাহেবের। তবুও তিনি নিরুত্তাপ, ঘাড় নুয়ে বসে আছেন ফ্লোরে। চোখে মুখে তার এক নিদারুণ কুটিলতা। হয়তো ভেবেই বসেছেন তার এহেন কথায় কাজ হয়েছে, মনস্টার হয়তো কিছুটা হলেও টলেছে। তবে বোকা মানবের এরূপ চিন্তা ভাবনার এক বালতি জল ঢেলে তক্ষুনি অদূরে বসে থেকে ভেসে আসে নির্দয় মানবের দাঁত কিরমিরিয়ে কণ্ঠ। তোর এত দরদ উতলে পড়লে তুই গিয়ে বিয়ে করে ফেল বান্দির ছেলে। তোর তো আবার অভ্যাস আছে ঘরে একটা আর বাইরে 10টা রাখার। তো জানা বান্দির ছেলে, গিয়ে করার একটা। শুধু শুধু আমার এখানে এসে নাটক মারাচ্ছিস কেন? মরার পাকনা গজিয়েছে তোর রাস্কেল। আচমকা বজ্রপাতের ন্যায় চমকে উঠলেন তৌকির মির্জা। বিস্ময়ে চোখ দুটো কেমন গোল গোল করে তাকালেন রূঢ় মানবের পানে। অধৈর্য গেলে সামান্য ফাঁক বেড়েছে মধ্যবয়স্কের। বিস্ময়ে অভিঘাতে কয়েক মুহূর্তের জন্য স্থির হয়েছে বেচারার সচল মস্তিষ্ক। তবে এর স্থায়িত্ব খুব বেশি সময় জুড়ে চলল না। তোর মধ্যেই তৌকির মির্জার শোধবিদ ফিরল রূঢ় মানবের কঠিন হুঙ্কারে। গেট আউট স্কাউন্ড্রেল! এবারে তেতে উঠলেন তৌকির মির্জা। তেলে বেগুনে ছ্যাত করে উঠে বিক্ষিপ্ততায় দাঁত খিচে আওড়ালেন। মুখ সামলে কথা বলো আধীর। আমি তোমার বাবা হই, একজন নির্দয় পাষণ্ড, যার কাছে পৃথিবীর কোনো সম্পর্কের মূল্য নামে মাত্র নেই, সে কিনা মান্য করবে তৌকির মির্জাকে? এ যে এক চিরন্তর অবাস্তব ঘটনা। ক্রোধে অন্ধ তৌকির মির্জা বোধহয় হিতাহিত জ্ঞান হারিয়েছেন নিজের। আক্রোশে দাঁতে দাঁত চেপে চোখ দুটো কুঁচকে চেই না দৃষ্টি উঠাবেন, অমনি এক বিকট শব্দ হলো পুরো কামড়া চুড়ে। মুহূর্তেই থমকালেন তৌকির সাহেব। মধ্যবয়সী শরীরটা তার হুট করে দুলে উঠল খানিক। হাঁটুতে কেমন তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ নিজেদের কার্যকারিতা হারাচ্ছেন ক্রমশ। তৌকির সাহেব হতবাক। চোখের পলকে তার সঙ্গে হঠাৎ কি হলো কে জানে। বেচারা অবাধের ন্যায় ঘাড় নুয়ে তাকালেন নিজ পায়ের দিকে। কপাল কুঁচকে হাঁটু অবধি ঝাপসা দৃষ্টিযুগল তাকাতেই স্তম্ভিত হলেন তৌকির মির্জা। হাঁটু থেকে এক নাগারে গড়াচ্ছে তাজা লৌহ। এক ভোঁতা চিনচিনে ব্যথায় প্রায় ছিঁড়ে যাচ্ছে হাঁটুর লিগামেন্ট। দুর্বল চোখ তৌকির সাহেবের পা দুটো টলমল। এক হাঁটুতে আহত হওয়ার, অন্য হাঁটুতে খুব একটা জোর দেবার সাধ্যই হয়নি বেচারার। টলতে টলতে একসময় হুট করেই পড়ে গেলেন স্বচ্ছ কাচের তৈরি ফ্লোরে। অতঃপর শুরু হলো মধ্যবয়স্কের ব্যথাতুর আর্তনাদ। বেচারার কণ্ঠে সে কি জোর। দুহাতে নিজেদের আহত হাঁটুখানেক বুকের সঙ্গে চেপে ধরে কাঁদছেন বেচারা। দিন দুনিয়া ভুলে তিনি ভুলে বসেছেন ঘরে থাকা নির্দয় মানবের উপস্থিতি। আর তো তৌকির সাহেব যখন নিজ কষ্টে বুঁদ হয়ে আছেন, ঠিক তখনই তার সামান্য কুঁচকে রাখা ললাট বদনের বরাবর স্পর্শ করলেন উষ্ণ নল জাতীয় কিছু। কান্না ভুলে ফরকালেন তৌকির সাহেব। হতচকিত নেত্রে ঘাড়ালেন পেছনাংশ কুঁচকে। সম্মুখে তাকাতেই কেঁপে উঠলেন তিনি। পাহাড় সম বলিষ্ঠ দেহের অধিকারী রূঢ় মানব কেমন কটমট দৃষ্টিতে তাকিয়ে আছেন তার পানে। বাহাতে তার একখানা বিদেশি দামি রিভলভার, যার নল আপাতত তৌকির মির্জার ললাটের কেন্দ্রস্থলে। ট্রিগার রিলিংয়ে তর্জনী ঢুকিয়ে রেখেছে মুগ্ধ, যেন যে কোনো সময়ই ফায়ার করে দিবে বেয়াদব ছেলে। তৌকির সাহেব স্বর হারালেন। শুকনো ঢোক গিললেন ছেলের অলক্ষ্যে। মুখ গহ্বরে জিভ নড়ছে তার, কিন্তু ঠোঁটের ফাঁক গলিয়ে বেরোচ্ছে না শব্দ। রূঢ় মানব ক্রুর হাসল মধ্যবয়স্কের এহেন করুণ দশা দেখে। হাতের জোর রিভলভারটা লম্বাটে ধাতব নলটা ধীরে ধীরে নামিয়ে আনে লোকটার কপাল বেয়ে নাক, তারপর ঠোঁট অবধি। এদিকে
তার এহেন কাণ্ডে দেহ ছেড়ে প্রাণ পাখি ঠুস করে উড়ে যাবার জোগাড় তৌকির সাহেবের। বেচারার দেহখানি কাঁপছে ভীষণ, ঠোঁট দুটো তীর তীর করে কাঁপিয়ে যেই না তিনি অস্পষ্ট স্বরে আওড়াবেন, অমনি মুগ্ধ নামক বলিষ্ঠ পুরুষের রূঢ় আঙুলগুলো চট করে মুঠোয় চেপে ধরে তৌকির সাহেবের পাইক স্পাইলে থাকা চুলগুলো। অতঃপর রূঢ়মানব এক ঝটকায় মধ্যবয়স্কের মাথাটা খানিক উঁচিয়ে তুলে তার মুখগহ্বরে জোর করে ঠেলে দিল বন্দুকের ধাতব নল। মুহূর্তেই জমে গেলেন তৌকির মির্জা। মুখ গহ্বরে জোর করে বন্দুকের নল ঠেকানোর দাঁতের সঙ্গে ঠোঁটের তীব্র ঘর্ষণে ঠোঁটের কার্নিশ ফেটেছে তার। সেদিকে থোড়াই খেয়াল আছে রূঢ়মানবের। সে তো ব্যস্ত নিজ পাগলামিতে। তৌকির সাহেব গোংড়াচ্ছেন, চোখের কার্নিশ বেয়ে গোড়াচ্ছেন অশ্রু, অথচ সম্মুখে নির্দয় মানব সাপের ন্যায় হিসিয়ে যাচ্ছেন। বাদামি চোখ দুটো তার সে কি আগুন ঝরাচ্ছে। চোয়ালটা বুঝি এক্ষুনি কটমট করতে করতে ভেঙে পড়বে নিশ্চিত। যুবক হাতের জোর বাড়াচ্ছে ক্রমশ। বন্দুকের নল আরও খানিক ঠেলে দিতেই তা গিয়ে বাদ মানল তৌকির সাহেবের আলজিব বরাবর। সহসা তীব্র যন্ত্রণায় গঙিয়ে উঠলেন মধ্যবয়স্ক। চোখ দুটো কুঁচকে নিতেই কূর্ণগহ্বরে ভেসে এলো ঠোঁটের কটমট ধ্বনি। আমার রাজত্বে দাঁড়িয়ে আমার সাথেই মাইন্ড গেম খেলার স্পর্ধা পেলি কোথা থেকে তৌকির মির্জা? আমাকে সৌম্যদীপ্তি দেবী মনে করেছিস নাকি বান্দির মেয়ে, বান্দির ছেলে, যে কিনা তোর ওই কুটিলতা ধরতে পারবে না? এক মুহূর্তে থামল যুবক। ঠোঁটের কোণে আচমকাই এক চিলতে ক্রুড হাসি টেনে ঘাড় নুইয়ে আনলো অদ্ভুতভাবে। অতঃপর তৌকির সাহেবের কানের কাছে মুখ এনে হিসিয়ে বলল, লিসেন বাস্টার্ড, বাঘের চোখ ফোটার সে যেখান থেকে শিকার করে শিখুক না কেন, একটাবার শিকার করা শিখে গেলে সে আর কারো কাছে বাধা থাকে না। সে নিজের দক্ষতাকে অর্জন করে রুলিং। তখন তার চোখে শুধু শিকার নয়, তার আশেপাশে সব কিছু হয়ে ওঠে তার একান্ত সাম্রাজ্য। অ্যান্ড টুডে আই এম দ্য ব্লাডি মনস্টার অ্যান্ড দিস ইজ মাই ফাকিং কিংডম। ওইসব প্রতিজ্ঞা অ্যান্ড অল দোজ ফাকিং বুলশিট মিন টু মি নাথিং। আমার যা প্রয়োজন ছিল আমি তা পেয়ে গেছি। গোটা একটা কালো সাম্রাজ্য করেছি নিজের নামে, অ্যান্ড দ্যাটস অল আই নিডেড। এখন আমার নামে নিয়ে কে মরছে কে বাঁচছে, হু দ্য ফাক কেয়ার্স অ্যাবাউট দ্যাট? এসব বালছাল নিয়ে আমার সামনে কথা বলতে আসবি না। ডু ইউ গেট মাই ওয়ার্ডস বাস্টার্ড? ঢোক অব্দি গেলার মুড়োতে নেই তৌকির মির্জার। ঘটে বুদ্ধি থাকলে থোড়াই আর কখনো ম্যানুপুলেট করতে আসবেন মনস্টারকে। তৌকির সাহেব এই জন্মের শিক্ষা পেলেন। তড়িঘড়ি করে মাথা ঝোঁকালেন কোনো মতে। মনস্টার ফাঁকা হাসলো তা দেখে। তক্ষুনি হাতের জোরে বন্দুকের নলটা মুখাবর উঁচিয়ে তুলল নির্দয় মানব। তাতে দাঁত চেপে ফের কর্কশ কণ্ঠে আওড়ালো, নেক্সট টাইম আমার সামনে মুখ খোলার আগে 10 বার ভেবে চিনতে নিবি বান্দি ছেলে। হেলথ ফোর্স বেশি তেড়িবেড়ি করলে একদম জ্যান্ত পুঁতে ফেলব। শার্ক ভর্তি বেসমেন্টে। ইউ নো হোয়াট? আজ এরা খেতে খেতে তোর শরীরের চবড়ি কিন্তু ভালোই জমেছে। আমার শার্কগুলো একবেলার খাবার হতে পারলে তুই মরে গিয়েও ধন্য হবি। ভয়ে ততস্থ চৌকির সাহেব পলক ফেলতে ভুলে গেলেন চোখের। যুবক এক মুহূর্তে কটমটিয়ে চেয়ে রইল তার পানে। পরক্ষণে এক লহমায় তৌকির সাহেবের মুখাবর থেকে বন্দুকের নলখানা বের করে নিয়ে পেছনে এক কদম পেছালো। কায়দা করে হাতে বন্দুক নাচিয়ে হুঙ্কার ছুড়ে বললেন, গেট লস্ট টু দ্য হেল্প রাস্কেল। ভড়কালেন তৌকির মির্জা। অসহায়ের ন্যায় এক দফা দৃষ্টিপাত করলেন নিজের আহত হাঁটুর ক্ষেতে। এহেন আহত অবস্থায় কিভাবে কক্ষ ছেড়ে বের হবেন তিনি? দাঁড়াবেনই বা কীভাবে? তাছাড়া বের না হয়েও যে উপায় নেই। ছেলেটা হয়েছে বড্ড উন্মাদ। নিজ প্রয়োজনে সবাইকে ব্যবহার করে শেষে দ্বিতীয়বার ছুঁড়ে ফেলতেও সেকেন্ড খানেক সময় নেয় না। অথচ কদিন আগেই এই ছেলে বাংলাদেশে গিয়ে সবার সামনে তাকে ড্যাড বলে মাথায় তুলল। অবশ্য সেটাও ছিল তার প্রয়োজন শেষে গুরুত্বও শেষ। কথাগুলো ভাবতে ভাবতেই ফোঁস করে নিঃশ্বাস ফেললেন তৌকির সাহেব। কোনোরূপ বাড়তি উপায়ন্তর না পেয়ে অবশেষে ফ্লোরে 2 হাত ভর দিয়ে শরীরখানা ঠেলতে ঠেলতে এগোলেন দরজার দিকে। ফ্লোরে
বস্ত্রের একটা তামাটে অংশ ভিজে গিয়েছে তৌকির সাহেবের লহুতে। মানুষটার শরীরে হেসড়ে হেসড়ে চলে গেলেন ঘর থেকে, অথচ সেদিকে বিন্দুমাত্র উদ্বেগ নেই মুগ্ধের। সে দাঁড়িয়ে আছে স্বচ্ছ কাচের দেয়ালখানার সামনে। কাচের তৈরি দেয়ালখানা ট্রান্সপারেন্ট, অদূরে মেঘেদের আড়ালে হুটহাট উকি দেওয়া পাহাড়ের কোল স্পষ্ট চক্ষুগোচর। যুবক স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে বাইরে। ধারালো চোয়ালের রেখা টান 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 তার মুখাবে ঝুলে আছে এক অদ্ভুত চাপা রাগ। মুখ ভর্তি শিকারের কুলুষিত ধোঁয়ার রয়ে শুয়ে বেরোচ্ছে বাদামি ঠোঁটের ফাঁক ফোকর দিয়ে। তার মনস্পটে হুটহাট ভাসছে কিছু টুকরো টুকরো দৃশ্য, সবটাই সপ্তদর্শীকে নিয়ে। একবার দেখা যাচ্ছে সপ্তদর্শী হাসছে, আরেকবার দেখা যাচ্ছে সপ্তদর্শী ছুটছে। যুবক আনমনে তাকিয়ে দেখছে সেসব। নিজের এহেন দৃশ্যমান মনস্পটে বড্ড বিরক্ত সে। তার মস্তিষ্ক মোটেও চাচ্ছে না সে মাহিকে দেখুক, অথচ চোখগুলো কি যে বেয়াদব, ইদানিং একটু বেশি বেয়াদবি করছে তার সঙ্গে। যুবক অতিষ্ঠ এ পর্যায়ে। ঠোঁটগুলি অস্পষ্ট বিরক্তকর শব্দ তুলে যেই না দেয়ালের সামনে থেকে কদম চড়াবে, অমনি তার কানে বেজে উঠল মাহির কণ্ঠ। আপনি একটা বিস্ট। থমকায় মুগ্ধ। হৃদয়ের অদ্ভুত দোলাচলে আচমকা ঘাড় বাঁকিয়ে তাকালো কাচের দেয়ালে। সেথায় মাহির আদুরে মুখখানা স্পষ্ট, গাল ফুলিয়ে তাকিয়ে আছে তার পানে। যুবক কুচকানো চোখে চোখে তাকিয়ে রইল এক মুহূর্ত। পরক্ষণে চোয়াল শক্ত করে কর্কশ কণ্ঠে আওড়ালো, কি সমস্যা তোর? কিছু পিছু ডাকছিস কেন? মনস্পটে ভাসমান সপ্তদর্শী খিরখিরিয়ে হেসে উঠছে এবার। বোধহয় মানুষটার অমন কথায় বড্ড মজা পেয়েছে সে। এদিক তার এহেন হাসি দেখে কপালের কুচকানো রেখা আরও গাঢ় হলো যুবকের। দাঁত খিচে ফের ধমকে বলল, হাসছিস কেন বান্দির মেয়ে? যায় এখান থেকে বলছি। আমার তোকে দেখতে ইচ্ছে করছে না। সপ্তদর্শী ভ্রু কুচকায় এ পর্যায়ে। ঠোঁট দুটো সামান্য ফুলিয়ে সন্দিহান গলায় জিজ্ঞাসা করে, সত্যি চলে যাব? যুবক বেশ করে চাইলেও মেয়েটার মুখের ওপর না বলে দেবে। জবাব শুনিয়েছে সে, গলা অবধি আওয়াজও এসেছে তার। তবে মাঝপথে এই গলাটায় আবার কী জল হলো কে জানে। কেমন হুট করে এই কথাগুলো আটকে নিল আপনা আপনি। যুবক ভারী অবাক হলো নিজ কাণ্ডে। খানিকক্ষণ বিরক্তিতে ভ্রুকুচকে মাঝে গোটা কতক ভাঁজ ফেলে ধীরে ধীরে এগোলো দেয়ালের পানে। কিয়ৎক্ষণ মেয়েটার হাসি হাসি মুখখানা স্থির দৃষ্টিতে চেয়ে থাকতেই গোটা হৃদয় আপনা আপনি শিথিল হতে লাগলো। তার কঠিন মুখায়ব থেকে এক মুহূর্তে সরে গেল সকল বিরক্তি। যুবক সমুদ্রের ন্যায় শান্ত এই পর্যায়ে নিজ অজান্তে দেয়ালের ওপর একখানা হাত তুলে যেই না সপ্তদশী প্রতিচ্ছবিকে ছুতে যাবে, ঠিক তখনই যুবকের মনস্পটে দেয়ালের ওপর পাশ থেকে আচমকা ফুটে উঠল এক অপ্সরার রক্তাক্ত নিথর দেহ। পা দুটোয় আলতো রাঙানো, তার কপালে বধূর সাজ। সহসা ঝটকা খেল যুবক। তখনই হতভম্বতায় পিছিয়ে গেল দু কদম। যুবকের অস্থিরতা বাড়ছে এবার। চোখ দুটো হয়েছে ঝাপসা। মেয়েটার বজ্র যন্ত্রণা হচ্ছে যুবকের। কান দুটো চট করে চেপে ধরেছে দু হাতে। যুবকের কানে বাজছে চিৎকার, এক বাচ্চা ছেলের আত্মচিৎকার। কেউ একজন পেটাচ্ছে ছেলেটাকে। বাচ্চাটা ক্ষুধায় কাতরাচ্ছে, অথচ কতগুলো পাষণ্ড বাচ্চাকে শুধু শুধু মারছে। মুগ্ধ অস্থির, নিজের বোধ হারিয়ে কাঁপছে ভীষণ। এক হাতে সামান্য উঁচিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে আনমনে বলে যাচ্ছে, ওকে খাবার দাও, ওকে মেরো না। আরে ও মরে যাচ্ছে তো, শুনছে না কেউ। বাচ্চাটা কান্না এখনও শুনতে পাচ্ছে মুগ্ধ। সে কেমন টতে টতে হুট করে বসে পড়ল মেঝেতে। দুহাতে নিজের বলিষ্ঠ দেহটা খানিক জাপটে ধরে রেখে কাতরাচ্ছে যুবক। কিন্তু কাণ্ড দেখো, যুবকের কষ্ট থোড়াই কমছে তাতে। মুগ্ধ আর সময় নষ্ট করেনি। তখনই কাঁপতে কাঁপতে ছুটে গেল নিজ ডেস্কে। ঝাপসা চোখে উদ্ভ্রান্তের ন্যায় এদিক ওদিক খুঁজে চলেছে। অবশেষে হাতে পেয়ে গেল একখানা সিরিঞ্জ সহ তরলের শিশি। মুগ্ধ তড়িঘড়ি করে সিরিঞ্জের ডগা উন্মুক্ত করলো। অতঃপর কাপত্রয়ী হাতে শিশি থেকে সিরিঞ্জ তরল পুড়িয়ে তৎক্ষণাৎ নিজ বাহুতে সিরিঞ্জের সুচ ঢুকিয়ে ক্ষান্ত হন যুবক। মুহূর্তেই তার সর্বাঙ্গ জুড়ে চলতে লাগলো অনিয়ন্ত্রিত কম্পন। মস্তিষ্কটা এতক্ষণে শান্ত হচ্ছে তার। কানে বাজা কান্নাগুলো ধীরে ধীরে গায়েব হচ্ছে। যুবক স্থির এ পর্যায়ে। মাতালের ন্যায় ঢুলতে ঢুলতে আচমকা নিজের পাহাড় সম দেহটা ধপ করে পড়ে গেল ফ্লোরে। এবার আর নিচ থেকে ওঠার বা নিচ থেকে উঠে যাবার প্রয়াস চালায়নি মুগ্ধ। উল্টো এক অদ্ভুত স্বস্তিতে নিজ চোখ দুটো বুঝতে বুঝতে আওড়ালো।
আর অল্প কিছুদিন মা, এরপর এরপর তোমার সাথেই বিসর্জন দিব ওকে। ওর বাপের সামনে ওকে জ্যান্ত পোড়াবো আমি, সবাইকে মেরে ফেলবো, ওই বান্দির মেয়েকেও মেরে ফেলবো। বাকিটা আর বলা হলো না যুবকের। তার আগে চোখ দুটো তার মুদে গেল আপনা আপনি। কাঁদতে ব্যস্ত সপ্তদর্শী, দুহাটুর ভাঁজে মুখ লুকিয়ে অঝরে কাঁদছে বোকা মেয়ে। পাশ থেকে কিউটি কেমন লম্ফচম্প দিচ্ছে, বোধহয় প্রিয় সখার কান্নার কারণ খুঁজতে তৎপর বোবা প্রাণী। সপ্তদর্শী মুখ তুলছে না, কান্নার তুরে কানে ক্ষণে ক্ষণে বাজছে, কাঁপছে তার ক্ষুদ্র দেহটা। মাহি যখন নিজ দুঃখবিলাসে মতো, ঠিক তখনই দরজার কাছে থেকে ভেসে এলো এক সুমধুর পরিচিত কণ্ঠ। আসবো? তরুণী স্নিগ্ধ কণ্ঠস্বর কোনো ঘরে প্রবেশ করলেও হেলদোল দেখা যায়নি সপ্তদর্শীর মাঝে। সে আগের ন্যায় মুখ লুকিয়ে কাঁদছে। বেশ, দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকা মিলা অনুমতির অপেক্ষায় রইল না। নিজ উদ্যোগে শুনে গুনে গুনে পা ফেলে এগিয়ে গেল জানালার কাছের কাউচের পানে। এক মুহূর্ত গম্ভীর রেখে সপ্তদর্শীর আপাতমস্তক পরখ করে পরক্ষণে ফের চাপা স্বরে ডাকলো, কথা বলবে না মুনলাইট? কথায় বুঝি কাজ হলো। সপ্তদর্শী ধীরে ধীরে মাথা তুলে চাইল সম্মুখে, আর অমনি ফরকায় মিলা। সপ্তদর্শীর কোমল মুখখানা কাঁদতে কাঁদতে সে কি বেহাল দশা হয়েছে, চোখ দুটো ফুলে আকার করেছে দ্বিগুণ। মেয়েটা হয়েছে পাকা টমেটোর ন্যায় লাল। মিলা উদ্বিগ্ন হলো তক্ষুনি, কোনোরূপ বাজবিচার না করে সঙ্গে সঙ্গে বসে পড়ল কাউচে। মাহির পানে অস্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে বিচলিত কণ্ঠে আওড়ালো, কি হয়েছে তোমার মুনলাইট? এভাবে কাঁদছো কেন? নাক টানল মাহি, ওপরের ঠোঁটখানা খানিক ফুলিয়ে মোটা মোটা কণ্ঠে জবাব দিল, ভালো লাগছে না আর, ইচ্ছে করছে মরে যেতে। দৃষ্টিতে এক পলসা আহত ভাবসাপ নামল মিলার। মন ক্ষুণ্ণ হলো মেয়েটার অসহায়ত্ব দেখে। সে কেমন আলগোছে চোখ নিয়ে ভিড় করলো, এজন্যই তো চেয়েছিলাম তুমি যেন চলে যাও এখান থেকে। হতভম্ব মাহি, যার পরনে অবাক হলো মিলার কথায়, বিস্ময়ে চোখ তুলে তাকালো কপালে। কান্না ফুলে হতবাক কণ্ঠে শুধালো, তার মানে তুমি জানতে সব? রহস্য চোখ তুলে তাকায় মিলা, মুখখানায় এক অদ্ভুত রহস্য টেনে চাপা স্বরে বলে, তোমাকে আমার অনেক কিছু বলার আছে মুনলাইট, কিন্তু এখানে না। তুমি আমার ঘরে চলো। শুকনো ঢুকিল মাহি, মুখ অভিব্যক্তি অবিশ্বাসের ছাপ তার। সে বেশ বুঝল মিলা। পরক্ষণে মাহিকে অবাক করে দিয়ে আচমকা শক্ত কণ্ঠে বলল, তোমার পাসপোর্ট রেডি মুনলাইট, সব কিছু ঠিক থাকলে আর তুমি আরেকটু সাহস করলে অচিরেই এই জেলখানা থেকে পালাতে পারবে তুমি। বিশ্বাস করো, বেঁচে থাকার জন্য এটাই তোমার শেষ পথ। কিসের শেষ পথ? হকচকিয়ে উঠল মিলা ও মাহি। কথার মাঝে এমন হুটহাট ব্যাঘাত ঘটলে গম্ভীর কণ্ঠ কানে যেতেই দরজার মানে চমকে তাকায় দুজন। অমনি দেখতে পায় অ্যাডউইনের গম্ভীর মুখখানা। মিলা তক্ষুনি কাচুমেচু ভাব ধরল, মাথাটা আলগোচে নুয়ে নিল, কুলুপ টানল মুখে। মাহি ঢোক গিলছে বারংবার, ঘাড় বাঁকিয়ে মিলার পানে দৃষ্টিপাত করে নিজেও মাথা নুইয়ে নেয় পরক্ষণে। এদিকে অ্যাডউইন কেমন কপল গোছানো, চোখে মুখে একরাশ সন্দিগ্ধ ভাব টেনে কাটকাট কণ্ঠে আওড়ালো, আজ রাত 10টার পর ভুলেও কেউ ঘর ছেড়ে বের হবেন না। আই সেইট, ভুলেও না। এহেন কথায় সন্দেহের ভাঁজ পড়ল সপ্তদর্শী কপালে। মনের কোণে উত্থাপিত হলো এক রাস প্রশ্ন। সে কেমন হড়বড়িয়ে জিজ্ঞাসা করতেই যাবে, অমনি তার হাত দুটো খপ করে চেপে ধরল মিলা। মাহি থমকায় এবারে, ভ্রু কুচকে দৃষ্টি নিচু করে তাকালেও নিজ হাতে। মিলা কেমন শক্ত হাতে চেপে রেখেছে তার হাত দুটো, যে নীরবে মেয়েটাকে বারণ করছে সে। মাহি চুপ করে রইল বিচক্ষণতা দেখিয়ে। পাশ থেকে মিলা তখন শান্ত কণ্ঠে অ্যাডউইনকে বলল, আপনি নিশ্চিন্তে থাকুন অ্যাডউইন, আজ রাতে কেউ বের হবে না ঘর ছেড়ে। কেউ বলতে কেউ না। অ্যাডউইন নিকট প্রতীকী ঠোর্যগুলো আচমকা দেখা মিলল এক রহস্যময় বাঁকা হাসি। দৃষ্টি চোখা করে মিলার পানে তাকায় সে। এক মুহূর্ত গম্ভীর থেকে পরক্ষণে বলে ওঠে, দেখা যাবে। শীততাপ নিয়ন্ত্রিত সম্পূর্ণ কক্ষ জুড়ে মোমবাতি হোলজিতে আলোয় ঝলকানি। সিলিংয়ের ক্ষুদ্রস্থলে ঝুলছে বড় একখানা কাচের ঝাড়বাতি। মোমবাতির হলদেটে আলোয় ঝাড়বাতিটা কেমন চিকচিক করছে দেখো। সম্পূর্ণ কক্ষ জুড়ে এক অদ্ভুত নিস্তব্ধতা ছড়িয়ে ছিটিয়ে আছে। রাত 12টা বেজে 15 মিনিট। একজোড়া টলটলে কদম আচমকা শক্ত হাতে দোয়ার খুলে কক্ষে ঢুকলো। শরীর ঝুলছে বেশ। পাদুকের মালিক কেমন ঢুলতে ঢুলতে এগোচ্ছে ভিতরে। হাতে তার একখানা বিদেশি হুইস্কির বোতল, বা হাতে বরাবর বোতল তুলে ঢোকে গিলছে হুইস্কি। যুবকের গায়ে জড়ানো একখানা সাফেদ রঙের বাবুয়ানা কুর্তা, মিলিয়ে যাচ্ছে লাল খয়েরি রঙা ঢেউ খেলানো ধুতি।
গলায় গোল করে পেঁচিয়ে রাখা একখানা কাতান শাড়ি, কলকাতার বিখ্যাত আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের কাতান শাড়ি। যুবক আজ বড্ড গোছালো, তবে চুলগুলো আজও এলোমেলো। তার যুবকের বাদামি চোখ জুড়ো এদিক ওদিক নিজেদের দৃষ্টি লুকাচ্ছে। সম্মুখে বিশাল দেয়ালে একখানা হাতে আঁকা পোর্ট্রেট পেন্টিং, গোল্ড ফ্রেমে বাঁধানো। ছবিতে নিখুঁত হাতে আঁকা এক নারীকে। তাকে যে শুধু নারী বললে ভুল হবে, এ যে এক অপ্সরা। বিশাল ছবিতে বিশাল এক গদিতে বসে আছেন তিনি। চেহারায় সে কি দীপ্তি ছড়াচ্ছে তার। হাঁটু সমান মেঘরাশির ন্যায় চুলগুলো খুলে রাখা, গায়ে চড়ানো একখানা ইন্ডিয়ান কাতান শাড়ি। অপ্সরার ঠোঁটের কোণে ঝুলছে এক অমায়িক হাসি। তিনি হাত উঁচিয়ে ডাকলেন বোধহয় কাউকে, একটা ছোট্ট বাচ্চা। এই তো বয়স বোধহয় 4-5 হবে। সে কি সুন্দর আজ্ঞাকারীর ন্যায় মায়ের সামনে পা দুটো ভাঁজ করে বসে আছে। এক দৃষ্টে সে দেখে যাচ্ছে তার অপরূপা মাকে। যুবক রয়ে শুয়ে নিজের বাদামি চোখ জোড়া তাক করলো অদূরে দেয়াল জুড়ে ঝুলন্ত ছবির পানে। মুহূর্তে অপরাধীর ন্যায় জিভে দাঁত কাটল যুবক। এক অদ্ভুত ভঙ্গিমায় মুচকে হাসতেই তার বাদামি চোখ জুড়ো কেমন হেসে উঠল তার সঙ্গে। যুবক আজ নিচের চিরচেনা শক্ত খলস ছেড়ে সাধারণ হয়ে উঠেছে। এই একটি রাত বছরের শুধুমাত্র এই একটি রাতের জন্যই শ্যাদমনস্তার তার আধির রায়ে আবির্ভূত হয়। আজও হলো তাই। আধির দু পা ভাঁজ করে বসলো মেঝেতে, হাতের হুইস্কির বোতলটা শব্দ করে রাখলো পাশে। পরক্ষণেই ছবির ওই অপরূপার পানে তাকিয়ে অপরাধীর কণ্ঠে বলতে লাগলো, সবসময় খেতে খেতে অভ্যস্ত তো, না খেলে মাথা ঠিক থাকে না আম্মা। আপনার সামনে খাচ্ছি তো, তাই আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। থমকালেন যুবক। আলতো হাতে মাথা চুলকে কথা গোছাতে তৎপর হলো বেশ। বুকটা কাঁপছে তার। কি থেকে কি বলবে তাও খুঁজছে সে। কিয়ৎক্ষণ নীরবতায় কাটলো যুবকের সময়। পরক্ষণে সে কেমন ঢোক গিলতে তাকালো মায়ের ছবির প্রাণে। এক মুহূর্ত স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই ছলছল হয়ে গেল তার অক্ষিপুট। কাঁপা কাঁপা কণ্ঠে আওড়াতে লাগলো, নিষ্পাপ মায়ের শাস্তি যদি ছেলেকে দেওয়া হয়, তাহলে দোষী বাবার শাস্তি কেন মেয়েকে দেওয়া যাবে না আম্মা? আমার মনে হয় না আমি ভুল করছি। তাহলে ওকে মেরে ফেলতে পারছি না কেন? ওকে মারার জন্য বন্দুক তুলেই বুক কাঁপে কেন আম্মা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন আম্মা? একটু বলবেন আম্মা? চলবে। মির্জা শায়ান মুগ্ধ, পর্ব 33-এর দ্বিতীয় অংশ। জান্নাতুল ফেরদৌস মিথিলা। নিষ্পাপ মায়ের শাস্তি যদি ছেলেকে দেওয়া হয়, তাহলে দোষী বাবার শাস্তি কেন মেয়ের দেওয়া যাবে না আম্মা? আমার মনে হয় না আমি কোনো ভুল করছি। তাহলে ওকে মেরে ফেলতে পারছি না কেন? ওকে মারার জন্য বন্দুক তুলতেই বাপাস বুক কাঁপে কেন আম্মা? নিঃশ্বাস নিতে কষ্ট হয় কেন আম্মা? একটু বলবেন আম্মা? দেয়ালে টানানো প্রাণহীন ছবিখানা প্রতি উত্তরে নিশ্চুপ। যুবক বাদামি চোখ দুটো কেমন টলমলে দৃষ্টিতে চেয়ে আছে সেদিকে। বলিষ্ঠ দেহখানা টলছে তার। উস্কো হুস্কো চুলগুলো ঘামে ভিজে নিয়ে লেপ্টে আছে ললাটের অগ্রভাগে। যুবক পাত্তা দিল না তাতে। রয়ে শুয়ে নিজ ডান পাটা আলগোচে ছড়িয়ে দিল সম্মুখে। বাম পায়ের হাঁটু উঁচিয়ে ফ্লোরে ঠেকিয়ে রাখা হাত দুটো ভর ছড়িয়ে ছাড়ল শরীরে। আমাকে পোড়া বাদামি অধৈর্যগুলোর নিখুঁত রেখা টানল তার। চোখ দুটো এক অদ্ভুত চাপা দুঃখ নিয়ে সে নিজের দৃষ্টি নত রেখে কেমন মোটা কণ্ঠে আওড়ালো, ওর কি যেন নাম আম্মা? আপনি তো জানেনই আমি কারো নাম মনে রাখতে পারি না। ওটাও মনে থাকে না। প্রথম দিন যেদিন ওই বান্দির মেয়েকে দেখেছিলাম, সেদিন ওর চোখের চশমা ছিল। দেখে মনে হয়েছিল সদ্য ঘুম থেকে উঠেছে। মাথার চুলগুলো ছিল বড্ড এলোমেলো। ওর ওই চোখ দুটো কেমন অদ্ভুতভাবে ভয় পেত আমায় আম্মা। তবে দিন যত পেরোলো তার চোখ থেকে আমার জন্য ভয় সরে গেল। আমার এত অত্যাচার সহ্য করেও আমার বোকা চাশমিশ আমার ভয় পায় না আম্মা। আশ্চর্য হই মাঝে মধ্যে, ও আমার ভয় পায় না কেন আম্মা? যেখানে আমার দিকে চোখ তুলে তাকানোর সাহস হয় না কারো, সেখানে ও আমার মুখে মুখে তর্ক করে। আর আমি হতবিহ্বলের ন্যায় স্রেফ তাকিয়ে থাকি ওর দিকে। আমি জানি না আমার সাথে এমন কেন হচ্ছে। আমার তো ওকে মেরে ফেলার কথা, তবুও ওকে বাঁচিয়ে রাখছি কেন, সেটারও তো উত্তর পাচ্ছি না আম্মা। মাঝে মধ্যেই ও আমার চোখের সামনে ভেসে ওঠে জানেন।
ঠিক যেমনটা আগে আপনি ভাসতেন। কিন্তু আপনি একটা ভুলেও ভাববেন না যে আমি ওর প্রতি দুর্বল। উহুম, ওই বান্দির মেয়ের প্রতি আমার কোনো দুর্বলতা নেই। হ্যাঁ, মানছি ওর দিকে কেউ চোখ তুলে তাকালে আমার সহ্য হয় না। কীভাবেই বা হবে বলুন? নিজের কোনো কিছুর প্রতি অন্য কারো দখলদারিত্ব যে আমার সহ্য হয় না, হোক না সেটা আমার পছন্দের কিংবা অপছন্দের, তবুও সেটা আমার তো। তাহলে আমার জিনিসের পত্রের দিকে কেউ অন্য নজর তুলে তাকাবে কেন আম্মা? বোবা ছবি এবারেও নিশ্চুপ। দুর্বল ঘন ঘন নিঃশ্বাস ফেলে চোখাম্মু দিতে খানিক মুহূর্তেই বন্ধ চোখের পাতায় আবছা আবছা ভেসে উঠল অতীতের বিষাক্ত কিছু স্মৃতি। অবসর পোড়ানো হচ্ছে আগুনের হিংস্র উত্তাপে ঝলসে যাচ্ছে রমণের পাতলা ত্বক। 6 বছরের নাদুস নুদুস বাচ্চাটা হাউমাউ করে কাঁদছে ঘরের চৌকাঠে দাঁড়িয়ে। সে কেমন হাত পা ছুড়ছে দেখো। 4টে বলিষ্ঠ কায়ের লোক শক্ত হাতে আটকে রেখেছে ছোট্ট ছেলেটাকে। কেউ একজন মুখ নামিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলছে, ডাক মা, এবার ডাক না মা, দেখি উঠে কিনা, ডাক ওই ভেশ্যাকে। তখনই নিজ কান দুটোর ওপর হাতের তালু চেপে ধরে মুগ্ধ রুক্ষ আঙুলের চাপায় কচকে ধরে কানের পাতলা আবরণ। ভাব এমন যুবক বুঝি এক্ষুনি ছিঁড়ে ফেলবে তার কান দুটো। থরথর করে কাঁপছে বলিষ্ঠ পুরুষের পাহাড় সমদেহ। সুশ্রী গৌরবর্ণ মুখখানা রং ধরেছে লালাপ আবরণে। অপূর্ব সৌন্দর্যে মণ্ডিত গলায় উঁচু হাড়খানা সামান্য নাড়িয়ে যুবক ঢোক গিলছে শুষ্ক। কাপা কাপা কণ্ঠে অনবরত আওড়াতে লাগলো, না না, আমার আম্মা না, খারাপ না আম্মা, আপনি চিন্তা করবেন না, আমি ওদের বিশ্বাস করি না। কণ্ঠস্বর কাঁপছে মুগ্ধের, বুকটা কাঁপছে চিনচিন করে। কান দুটো এখনও বাজছে অতীতের তীক্ষ্ণ কথাগুলো। কারা যেন গাল বাঁকিয়ে বলে যাচ্ছে, হায় হায়, ওর মতো বেশ্যা নাচনেওয়ালা অপবিত্র দেহখানা এখানে পোড়াচ্ছে কারা? এ কেমন অলক্ষণে কাণ্ডলা? এই কে কোথায় আছিস? কে কোথায় আছিস? কলসি ভরে পানি আন, পানি ল। ওই কালমুখী কালনাগিনীরে ওঠা, ছি ছি, অপবিত্র করে দিল শ্মশানটা। শ্মশানের ভিড়ের মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাচ্চাটা কেমন অবধের ন্যায় দেখছে সব। তার চোখের সামনে তোলা হচ্ছে আধপোড়া মায়ের লাশ। ইস, সে কি বিভৎস দৃশ্য! বাচ্চাটা ভয়ে জ্ঞান হারাবে ভাব। ঠিক তখনই একখানা শক্তপোক্ত পায়ে এসে আচমকা লাথি বসালো বাচ্চাটার বুক বরাবর। এহেন আতর্কিত আক্রমণে তক্ষুনি ভিড় ঠেলে পেছনে ছিটকে পড়ল নাদুস নুদুস বাচ্চাটা। বুকের মাত্রা অতিরিক্ত ব্যথায় ছটফটাচ্ছে নিষ্পাপ শিশু। তার মুখগহ্বর থেকে কেমন অঝরে ঝরতে লাগলো লৌহ। সম্মুখে নির্দয় মানব গটগুটিয়ে এগিয়ে আসছে, আচমকা পা তুলল নাদুস নুদুস বাচ্চাটার গায়ে। নিজের বুট জুতোর মোটা পাটাতনে বাচ্চাটার পেট বরাবর পিষতে পিষতে কটমটিয়ে বলল, বিশ্বাস ছেলে আর কতটুকু ভালো হবে? মা নিজেরটা বেঁচে খেয়েছে, ছেলেও বড় হয়ে তাই করবে। শত হলেও কলকাতার বিখ্যাত নাচনেওয়ালের ছেলে বলে কথা। বাচ্চাটা কাতরাচ্ছে ব্যথায়, চিৎকার জুড়ে ডাকছে আম্মা বলে। সম্মুখে নির্দয় মানবের চোয়াল শক্ত করলেন। চোখ দুটো স্পষ্ট আগুন লেপটে বাচ্চাটার পেটের উপর থেকে পা সরিয়ে ফের আচমকা লাথি বসালেন সেথায়। মুহূর্তেই এক বিকট চিৎকারে জ্ঞান হারালো 6 বছরের ছোট্ট শিশু। দেহের অনিয়ন্ত্রিত ব্যথায় তার চোখ দুটো যখন প্রায় নিবু নিবু, ঠিক তখনই সম্মুখে নির্দয় মানব দাঁত কটমট করতে করতে বলে, এই সাপের বাচ্চাটাকে গাড়িতে তোল। আর তায়েফ সাহেব শেষটুকু আওড়াতেই ভিড় ঠেলে বেরিয়ে আসেন এক সুদর্শন যুবক। গায়ে তার বাংলাদেশি পুলিশি পোশাক, মাথায় ক্যাপ, বুকের কাছটায় পকেটটায় 4টে সম্মানিত লোগো, যার ঠিক নিচে গোটা গোটা অক্ষরে খোদাই করে লিখে রাখা জনাব তায়েফ এহসান। আদর্শবান পুলিশ মহোদয় এগিয়ে এসেই গাল ভর্তি হাসি টানলেন কেমন। একটিবারও ফিরে তাকালেন না ধুলো পড়া মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা নিষ্পাপ বালকের পানে। সে উল্টো হাসি মুখে হাত বাড়ালেন অপর নির্দয় মানবের দিকে। নির্দয় পুলিশ কর্মকর্তা তক্ষুনি হাসি মুখে হাত বাড়ালেন, চেপে ধরলেন তায়েফ সাহেবের হাতখানা। ভরাট গদগদে কণ্ঠে শুধালেন, ধন্যবাদ আপনাকে, আপনি না থাকলে ওই বেশ্যা আর তার নাগরদেরকে ধরাই যেত না। উই আর রিয়েলি থ্যাঙ্কসফুল টু ইউ। নিবু নিবু বাচ্চা চোখ দুটো শেষবারের মতো দেখলেও ওই ঘৃণিত ব্যক্তির হাসি মাখখানা। অতঃপর জ্ঞান হারায় সে, তবুও খাড়া কানে স্পষ্ট শুনল আশেপাশের মানুষের
গুঞ্জন। চেহারা থাকলেই তো হয় না লা। শুনলাম রোজ নাকি নতুন নতুন নাগরদের বিছানা গরম করতো। পোলাটার বাপেরও তো মনে হয় ঠিক ঠিকানা নাই। কার না কার পচা রক্ত। থু। আচমকা বিষাক্ত অতীতের ডোর ছিঁড়ে বর্তমানে আবির্ভূত হলো মুগ্ধ। কাঁপতে কাঁপতে তক্ষুনি দুহাতে চেপে ধরলো নিজ মস্তক। কাঁপা কাঁপা কণ্ঠে অস্ত্রের মতো আড়ালো, আমার আম্মা নির্দোষ, আমার আম্মা খারাপ না, আমার আম্মা নির্দোষ। কান দুটো এখনও বাজছে অতীতের বিষাক্ত বুলি। যুবক তার পারছে না সহ্য করতে। কথাগুলো যেন আর শুনতে না পারে সে উদ্দেশ্যে নিজের শক্তপোক্ত হাতের একের পর এক চপটাঘাত বসিয়ে যাচ্ছে নিজের গালে কানে। একসঙ্গে সঙ্গে সঙ্গে গাল হয়ে গেল যুবকের ফর্সা মুখ আর কান, অথচ তার কান দুটো এখনও বাজছে। মুগ্ধ দিক বিদিক শূন্য হয়ে গেল এ পর্যায়ে। উপায়ন্তর না পেয়ে তক্ষুনি এলোমেলো দৃষ্টি ছিল এদিক ওদিক। হাতের কাছে পেল কেবল হুইস্কির মোটা কাচের বোতলখানা। যুবক আর এক মুহূর্ত ভাবল না। মুহূর্তেই উন্মত্ততায় কাচের বোতলখানা তুলে নিয়ে নিজের কপালে সজোরে ঢুকে দিল। পর মুহূর্তে চৌচির শব্দে মুগ্ধের মাথা বরাবর ফেটে গেল কাচের বোতলটা। থেতলে গেল কপালের পাতলা চামড়া। চূর্ণ বিচূর্ণ কাচের টুকরোগুলো কিছু কিছু আশেপাশে ছিটকে পড়লেও বেশিরভাগ গেঁথে গেছে যুবকের কপালে, মাথায়। চামড়া ফেটে ফিকনি দিয়ে ঘোরাচ্ছে উষ্ণতা চালু। এতক্ষণে বোধহয় কানে বাজতে থাকা শব্দগুলো কিছুটা প্রশমিত হলো। যুবক ব্যাপক স্বস্তিতে গায়ে এলিয়ে বসলো আবারও। তার মুখখানা হয়েছে বেহাল দশা। সর্বমুখী লেপ্টে আছে লৌহ। সাফেদ রঙা দাঁতগুলো চকচকে ভাব সরে গিয়ে সেথায় লালচে আভা ছড়িয়ে গেছে। কপালের অমন থেতলে যাওয়াতে খুব একটা পাত্তা দেয়নি মুগ্ধ। উল্টো গম্ভীর চোয়ালে মুখ তুলে তাকায় সম্মুখে। সহসা যুবকের লাল চোখ দুটো থমকায় অদূরে দেয়াল পানে। মায়ের করুণ মুখখানা আবারও দৃষ্টপটে ভেসে ওঠে যুবকের। পরক্ষণে অস্থির হয় তার চিত্ত। মায়ের পানে কিয়ৎক্ষণের এক দৃষ্টিতে তাকিয়ে থেকে দুহাতে হামাগুড়ি দিতে দিতে এগোয় মুগ্ধ। ছোট্ট বাচ্চাদের মতো এগিয়ে এসে চট করে দুহাটু সমান করে বসলো দেয়াল ছবিটার পদতলে। উন্মাদের ন্যায় নিজ গায়ে হাতড়ে হাতড়ে যুবক কেমন পাগলের ন্যায় শুধিয়ে গেল, আম্মা, আমি ওদের সবকটাকে মেরে ফেলেছি আম্মা। যারা আপনাকে বাঁচতে দেয়নি আমি সবাইকে মেরে ফেলেছি। এখন শুধু বাকি আছে ওই জানোয়ারের বাচ্চার রেপিস্টটা। আম্মা, আপনি চিন্তা করবেন না। আপনার আগামী মৃত্যুবার্ষিকীর আগেই আপনার চরণে ওই জানোয়ারের বাচ্চার মাথা থাকবে। সঙ্গে থাকবে ওর সবচেয়ে বড় দুর্বলতার ছাই, ওর মেয়ের দেহের ছাই। আমি ওদের মারবই, কথা দিচ্ছি আম্মা। আপনি আপনার আগামী মৃত্যুবার্ষিকীর আসার আগেই আমি ওদের মেরে ফেলব। থামল যুবক। কয়েক দণ্ড নিস্তব্ধ নীরবতায় কাটল তার। বুকের বাপাসটায় বড্ড চিনচিন করছে এই মুহূর্তে। নিঃশ্বাস ফেলতে কষ্ট হচ্ছে খুব। যুবক রয়েছে ঘাড় উঁচিয়ে তাকালেন চুমুককে। ঝাপসা চোখের কঠোর বেয়ে আচমকা টুপ করে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। এ যে এক অবিশ্বাস্য কাণ্ড। দ্য গ্রেট মনস্টার কাঁদল। মায়ের দিকে তাকিয়ে চোখের পানি ফেলল। তার ভেতরে অতি সপ্তপর্ণের লুকায়িত সত্তাটা বুঝি এক প্রকার টেনে হিঁচড়ে বেরিয়ে আসতে চাইছে। হাত দুটো ঠিকই আছে শালিনীতে। তরুণীর সুশ্রী মুখখানা বড্ড ফ্যাকাশে। সেদায় ভয়ের ছাপ স্পষ্ট। বুকের মাঝে এক অদ্ভুত কাপড় নিয়ে সে এগোচ্ছে সতর্ক পায়ে। 3 তলার প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে তরুণী। বারবার ঘাড় ঘুরিয়ে তাকাচ্ছে এদিক ওদিক। আর 5 কদম এগোলেই মাহির রুম। তরুণীর ভীত কদম ক্রমশ অগ্রসর হচ্ছে সেদিকে। ভারী দরজার সম্মুখে দুজন গম্ভীর মুখ সশস্ত্র রক্ষী কড়া নজরদারিতে নিয়োজিত। মিলা ভয়ে ভয়ে কদম থামালো মাঝপথে। শুকনো ফাঁকা ঢোক গিলে জড়সড় ভাবে ধরল পরক্ষণে। মেয়েটা আজ বুড়ো অস্থির। মুখখানার লুকিয়ে আছে একরাশ লুকোচুরি। যেন খুব বড় কিছু লুকাচ্ছে সে। মিলা সামলায় নিজেকে। বাহাতে মধ্যমা এবং তর্জনীর ক্রস বানিয়ে নিজের কনফিডেন্স বাড়ানোর উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলে, ওহ জিজাস, গিভ মি স্ট্রেংথ। বাক্যগুলো ম্যাজিকের মতো কাজ করলো মিলার ওপর। মনে মনে ভীষণ আত্মবিশ্বাস জুগিয়ে মেয়েটা এগোয় সম্মুখে। টলমলে পায়ে মাহির ঘরের দরজার সামনে এসে দাঁড়াতেই গার্ডস দুজন কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার পানে। মিলা ফরকায়। গায়ের শালটা খানিক টানতে টানতে ইতস্তত কণ্ঠে বলে, কি হলো, এভাবে তাকাচ্ছ কেন তোমরা? জিহীন লোক দুটো স্রেফ তাকিয়ে রইলেন নীরবে।
চোয়ালের রেখা টান টান করে ফুটিয়ে পরক্ষণে সরে দাঁড়ালেন দরজার দুপাশে। মিলা তৎক্ষণাৎ ছটফটিয়ে কদমে ঢুকলো ঘরে। বুকের কাছে দুহাতে চেপে ফোঁস করে নিঃশ্বাস ফেলল মানবী। রহস্যই দৃষ্টি ঘুরালো পুরো ঘরময়। তবে ওমা, ঘরে যে মাহি নেই। এত সকালে মেয়েটা আবার কোথায় গেল? দুশ্চিন্তায় কপালে গোটাকতক ভাঁজ ফেলল মেলার। মুখ খানিকটা গম্ভীর পায়ে করে গায়ে জড়ানো শালের নিচ থেকে আলকোচে বের করে আনে একখানা ডিসেন্ট পেপারের খামের দিকে কিয়ৎক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থেকে বিড়বিড় করলো, কোথায় তুমি এমন লেট? পাগলটা চেয়ে তোমার চিন্তায় দিশেহারা। ঝাড়বাতিদের ঝলমলে আলোয় ভাসমান রাজকীয় ডাইনিং হলের শেষ প্রান্ত পেরিয়ে এক সরু দরজা। একদিকে বিশালাকার ডাইনিং টেবিলের রুম জুড়ে সোনালি আসবাব আর চারদিকের দেয়ালে রেশমি পর্দার অভিজাত্য। অন্যদিকে হলের শেষ প্রান্তে সেই দরজার ওপারে রান্নাঘরের ব্যস্ত হাত ধোয়া আর ঝনঝনের শব্দ। সপ্তদশী কোমল পদে রয়েস হয়ে এগোচ্ছে সম্মুখে। পেটে বড্ড ক্ষুধা পেয়েছে তার। ইদানিং যে কেউই আগ বাড়িয়ে তাকে খাবার দিয়ে আসে না। নিচ থেকে কাউকে বারবার বললে তবে না হয় কেউ একজন দয়া দেখিয়ে একটু একটু খাবার দেয় তাকে। আজ সকাল থেকে ক্ষুধার তীব্রতা বেড়েছে মাহির। শুধু কি তার পোষো কিউটিরও যে একই হাল হয়েছে। বেচারা কি সুন্দর গুটি গুটি পায়ে কদম মিলিয়ে এগোচ্ছে মাহির সাথে। মাহি কাঁপা কাঁপা পায়ে এগিয়েছে বেশ। রান্নাঘরের দরজার দিয়ে ভেতরে খানিকটা উকি দিতেই হোঁচট খেল সপ্তদশী। এ বাবা, এটা রান্নাঘর নাকি অন্য কিছু? এ তো গোটা একটা ব্যাডমিন্টন কোর্টের সমান। মাহি হতবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। রান্নাঘরে ব্যস্ত কর্মীরা তার দিকে অত লক্ষ্য নেই। তবে ডক্টর হায়ার দৃষ্টি আচমকা গিয়ে আটকালো মাহির দিকে। তক্ষুনি কপালে গোছানো তিনি। হাতে সদ্য তৈরিকৃত মর্নিং ফুড স্টেক নিয়েই তিনি এগোলেন মাহির পানে। গম্ভীর মুখে আড়লেন, তুমি এখানে? অন্য ধ্যানে মগ্ন মাহি হকচকায় হুছাট বাক্যে। চমকে গিয়ে সম্মুখে দৃষ্টি ফেলতেই তার নজর কাড়ল পারস্য সুন্দরী। সে কি ধকধকে জেল্লাদার, মনে হচ্ছে স্বয়ং রূপের রানী তার সামনে দাঁড়িয়ে আছে। মাহি মুগ্ধ হলো তাকে দেখে। বিমুগ্ধ কণ্ঠে উল্টো জবাবে বলল, আপনি এত সুন্দর? ভ্রুগোটান হায়া। মেয়েটার কথা তৎক্ষণাৎ ধরতে না পারলেও বুঝতে পারলেন মুহূর্ত ব্যয়ে। আর অমনি সুন্দরী কেমন খিলখিলিয়ে হেসে উঠল দেখো। হাসতে হাসতে দুধারে মাথা নাড়িয়ে আলগোছে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল বাহিরে। মাহি এখনও তাকিয়ে আছে সুন্দরীর চলে যাওয়ার পথে। তবে অচিরেই তার ধ্যান ভাঙল পেটের গুড়গুড় শব্দে। মাহি ফরকায় ফের। কপাল কুঁচকে তক্ষুনি কিউটিকে নিয়ে অগ্রসর হয় রান্নাঘরের। দুপাশে বড় বড় কাউন্টারের টপ রয়েছে প্রয়োজনীয় সকল জিনিসপত্র। মাহি ঠোঁট কামড়ে এদিক ওদিক খাবার খুঁজছে। তবে খাবার চোখে ধরা না দিলেও তার চোখ আটকেছে সম্মুখে কাউন্টারের টপে থাকা ধারালো কেচির দিকে। মুহূর্তেই মস্তিষ্ক তড়া করে চলে উঠল মাহির। মনে মনে এক দুঃসাহসিক কর্মকাণ্ড ভেবে নিয়ে এগোয় সেদিকে। হাত বাড়িয়ে কাউন্টার থেকে কেচিটা তুলে নিয়ে গম্ভীর মুখে নিজের চুলগুলো থেকে একটানে ক্লক ক্লিপটা খুলে নেয় সপ্তদর্শী। বহুদিন ধরে কেচি খুঁজছিল সে। ভাগ্যক্রমে আজ যেহেতু পেয়েছে, তাহলে আর দেরি কিসের? মাহি ধীরে ধীরে কেচিটা এগোচ্ছে নিজ চুলের দিকে। কেচি ধারালো দুপাশ যখন প্রায় চুল ছুঁই ছুঁই, ঠিক তখনই রান্নাঘরের দরজার কাছ থেকে ধেয়ে এলো এক গুড়গুড়টে কণ্ঠ। কি করছিস বাঁদির মেয়ে? হাতে আবার কেচি তুললি কেন? এহেন কণ্ঠে ততস্থ সবাই। এক্ষুনি নিজেদের কর্মে বিরতি টেনে মাথা ঝুঁকালেন উপস্থিত সকলে। এদিকে মাহি ভরকায়নি মোটেও। নাক ফুলিয়েছে অদম্যতায়। মুগ্ধ কেমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে এখনও। রয়ে শোয়ে দাম্ভিক কদমে একটুখানি এগিয়ে এসেই হুঙ্কার ছুড়ল সকলের উদ্দেশ্যে, আউট! ব্যাস, এটুকুতেই কাজ হলো। তড়িঘড়ি করে যে যার মতো ছুটে পালালো কিচেন থেকে। মুগ্ধ এবার এগিয়ে এসে দাঁড়ালো মাহির ঠিক পেছনে। অতঃপর মেয়েটার কোনোই চেপে ধরে দক্ষ হাতে এক হ্যাচকা টানের সপ্তদশীকে এক ঝটকায় ঘুরিয়ে নেয় নিজের দিকে। এহেন ঘটনার আকস্মিকতায় হকচকায় মাহি। হতবাকতায় আচমকা হাত থেকে গড়িয়ে পড়ল কিছুখানা। সম্মুখে দাঁড়িয়ে থাকা পাহাড়সম ব্যক্তির বুক বরাবর মাহির মস্তক। সে বুঝি ঘাড় নোয়ানোর মুডে নেই। তাই তো সপ্তদশীকে অবাক করে দিয়ে হুট করে নিজের হাতের শক্ত বাঁধনে চেপে ধরল মাহির মেয়েধীন পাতলা কোমর। অতঃপর চোখের পলকে মেয়েটাকে চট করে বসিয়ে দিল পাশের কাউন্টারের টপের ওপর।
মুহূর্তেই সম্পূর্ণ ঘটনার হতবুদ্ধি ভাব বজায় রেখেছে মাহি। কি থেকে কি হচ্ছে তার ভাবতেই জোর বাড়ছে তার মস্তিষ্কে। এদিকে মুগ্ধ এবার গম্ভীর হলো, চোয়াল শক্ত করে দুহাতে গুজল পকেটে, ঘাটা সামান্য নুয়ে দাঁতের দাঁত চেপে খিচে আওড়ালো। কেচি হাতে নিয়েছিলি কেন? মাহির চোখে মুখে স্পষ্ট রাগ। সপ্তদশী নাকের পাটা ফুলিয়ে তরাক জবাব দিল, চুল কাটবো তাই। ভ্রুকোটায় মুগ্ধ, মসৃণ ললাটে গোতাকটক ভাঁজ ফেলে গমগমে গলায় শেষাত্মক ভঙ্গিতে বলল, যেই না ঘোড়ার লেজের চুল, এগুলো আবার কাটতে হবে কেন বান্দির মেয়ে? দাঁত কিরমির করে উঠল মাহি। এইটুকু সিদ্ধান্ত নিতেই তার কতগুলো দিন লেগে গেল, অথচ লোকটাকে দেখো কিভাবে মুখের ওপর অপমান করছে তাকে। মাহি দৃষ্টি নুইয়ে রেখে শক্ত মুখে বলে ওঠে, যেন আপনি কোথায় কোথায় আমার চুল ধরে টানতে না পারেন। মুগ্ধ ঠোঁট বাঁকায়, গালের ভাঁজে জিভ ঠেলে খানিকক্ষণ হাসল নীরবে। মেয়েটাকে আরেকটু জ্বালাতে রুয়ে শুয়ে কণ্ঠে এক রাস তাচ্ছিদের সুর ঠেলে শুধালো, ও আচ্ছা ইয়ে বাত। আহারে বান্দির মেয়ে, আগে বলবি তো। যাকে শোন বান্দির মেয়ে, এক কাজ কর, তবে শুধু শুধু কষ্ট করে কেচি দিয়ে গোড়া থেকে চুল কাটতে হবে না। আমি তোকে ব্লেড দিচ্ছি, একেবারে ন্যাড়া হয়ে যা। অ্যান্ড ওয়ান মোর থিং, চুলের সঙ্গে সঙ্গে নিজের অতিরিক্ত নড়তে থাকা জিভটাকেও কাটিস কিন্তু। চলবে। আগামী পর্ব পেতে আমাদের সঙ্গেই থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।